আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। এসো দেশ গড়ি সিরিজে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ খাত নিয়ে কথা বলবো, যা বাংলাদেশের অর্থনীতির প্রাণ, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প, যেখানে কোটি মানুষের জীবন ও জীবিকা। আবার এই শিল্পেই আছে হিংস্র হুমকি, দুঃখ আর অজস্র সম্ভাবনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হয়েও আমরা কোথায় পিছিয়ে আছি? কেন নতুন উদ্যোক্তারা হতাশ হন? আজ জানবো তার গভীর বিশ্লেষণ। আসুন এক নজরে গার্মেন্টস খাতের কিছু বিষয় তুলে ধরি। এই সেক্টরে প্রায় 50 লক্ষ শ্রমিক কাজ করে, তার 55% নারী শ্রমিক। 2023 সালে রপ্তানি আয় এই মূল্যবান খাত থেকে $47 বিলিয়ন। প্রায়। আমাদের প্রধান বাজার ইউরোপ, আমেরিকা আর কিছু কিছু দেশ। আমাদের পরবর্তী লক্ষ্য 2030 সালের মধ্যে এই রপ্তানির মাত্রা $100 বিলিয়ন উন্নত করার সম্ভাবনা এবং প্রস্তুতি। 200+ LEED সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি, পরিবেশ বান্ধব উৎপাদন, যা খুব জরুরি। আমাদের প্রধান চ্যালেঞ্জগুলি কি কি সেদিকটি একটু দেখে নিই। শ্রমিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি, আন্তর্জাতিক মান রক্ষা, উৎপাদন ব্যয়, ট্রেড পলিসি, কাঁচামাল ও অবকাঠামোগত সমস্যা, সরকারি সম্পদের অপব্যবহার ও লোন সংস্কৃতিতে দুর্দান্ত দুর্নীতি। শীর্ষ হুমকিগুলি কি কি? কাঁচামালের নির্ভরতা ও সরকারি সম্পদের অপব্যবহার। বাংলাদেশের গার্মেন্টস খাত 70 to 80% সুতা ও কাপড় আমদানিতে চীন ও ভারতের উপর নির্ভরশীল। ভারত স্থলপথে অলরেডি পণ্য আমদানি বন্ধ করেছে, যার প্রভাব পড়ছে প্রত্যেকটি উদ্যোক্তার উপর। বহু পুরনো ও সরকারি মালিকানাধীন অনেকগুলি কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধাভোগীদের হাতের কবজায় এখন, যেখানে কোনো ফ্যাক্টরি নেই বা কারখানা নেই, গোডাউন ভাড়া দেওয়ার সংস্কৃতি চালু করেছে। এসব জমি ও সম্পত্তি তরুণ উদ্যোক্তারা পেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হতে খুব সহজেই আমাদের নাগালের মধ্যে আসতে পারে। আর ব্যাংকগুলি এরকম অনেক প্রতিষ্ঠানকে লোন দিয়ে ঝুঁকিতে রয়েছে। অনাদায়ী ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে। আমাদেরকে শিখতে হবে বহির্বিশ্বে যারা অর্থনীতিতে উন্নতি করেছে, পদ্ধতি অবলম্বন করছে, এটি অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। যদি চীন বলেন উৎপাদন ছাড়া রাষ্ট্রীয় জমি বরাদ্দ সেখানে কেউ পেতেই পারে না। যদি ইন্ডিয়া বলেন সেখানে IBC আইন ও RBI অডিট ব্যবস্থাপনা রয়েছে। যদি জার্মানি বলেন সেখানে ল্যান্ড টু স্টার্ট আপ স্কিম এবং KfW SME ফান্ড রয়েছে। আমি যেগুলি বললাম এগুলি তরুণ উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এগুলির সমাধান কি আসলে আমাদের নিশ্চয়ই ভাবা দরকার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বিনিয়োগ দরকার, এখন খুব জরুরি হয়ে পড়েছে। সরকারি জমির শিল্প ব্যবহার নিশ্চিত করতে হবে। NPL সম্পত্তি বাজেয়াপ্ত করে স্টার্ট আপ বরাদ্দ দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ইউজ অথরিটি গঠন করতে হবে। রাজনীতি মুক্ত ব্যাংক লোন ব্যবস্থা চালু করতে হবে। চায়না বা ইন্ডিয়ার উপর নির্ভরশীল না থেকে বিকল্প দেশকে খুঁজে নিতে হবে কাঁচামাল আমদানির সোর্স হিসেবে। কাস্টমস প্রক্রিয়ায় বা বন্দর পোর্ট হ্যান্ডলিং প্রক্রিয়ায় আধুনিকীকরণ নিয়ে আসতে হবে। এবারে বলতে চাই, নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন অফিস ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের অধিকতর সহযোগিতায় সরকার ইচ্ছা করলে DIT VIP এলাকায় একটি বিশ্বমানের আধুনিক অফিস নির্মাণ প্রকল্প নিতে পারেন। এটি থাকবে সম্পূর্ণ ফুল ফার্নিশ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ভবন, যেখানে থাকবে আধুনিক অফিস স্পেস, ক্লায়েন্ট পার্কিং, 24 আওয়ার্স নিরাপত্তা ব্যবস্থা, হাই স্পিড ইন্টারনেট, শেয়ার্ড কনফারেন্স রুম ও 5 স্টার সেবা। এই সুবিধাগুলো নতুন উদ্যোক্তাদের খুব সহজ শর্তে, সহজ কিস্তিতে ভর্তুকি হলেও সুযোগ করে দিতে হবে এবং তাদের টার্নওভার অনুযায়ী এসব চার্জ নির্ধারণ করা যেতে পারে। যদি তরুণ উদ্যোক্তারা এমন সুবিধা পেয়ে থাকে তাহলে তারা আন্তর্জাতিক বিশ্ব যে প্রক্রিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ডেভেলপ করে অথবা তরুণ উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, ঠিক তেমনটি বাংলাদেশে প্রত্যেকটি তরুণ উদ্যোক্তাকে
তাদের এগিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। আপনারা অনেকেই জানেন, ইফ ইউ থিঙ্ক ইন সিঙ্গাপুর, সেখানে ওয়ান নর্থ লঞ্চ প্যাড ও ব্লক 71 এটি তরুণ উদ্যোক্তাদেরকে সুবিধে দেওয়ার জন্য সরকারি একটি কমপ্লেক্স। যদি আমরা সাউথ কোরিয়ার কথা চিন্তা করি, সেখানে প্যাঙ্গিও টেকনো ভ্যালি আর দুবাই এসএমই হাব অবশ্যই আপনারা অনেকেই চেনেন, সেটি আরব আমিরাতে। এসব ফ্যাসিলিটিস দেওয়ার কারণগুলি কি কি? একটি নতুন উদ্যোক্তা ঢাকা শহরে কোনো ভিআইপি বা উল্লেখযোগ্য কমার্শিয়াল প্লেসে একটি অফিস ভাড়া করার মতো সামর্থ্য থাকে না। বাংলাদেশে ভাড়ার ব্যাপারে কোনো নীতি নেই। এই ব্যবস্থাগুলি গ্রহণ করলে তারা সেসব গুরুত্বপূর্ণ কমার্শিয়াল এলাকায় এই কমপ্লেক্সে তাদের অ্যাকোমোডেশন দেওয়া যেতে পারে। তারা সহজেই দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। আর এইসব পরিবেশ দিলে ব্র্যান্ডিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর কমিউনিকেশন সহজ হয়। এটি যারা বড় বড় ব্যবসায়ী তাদের পক্ষে নিজেরাই প্রস্তুত করা সম্ভব, কিন্তু তরুণ উদ্যোক্তাদের এই সুযোগ সুবিধা দিলে তারা নিশ্চয়ই বাংলাদেশে আরো কর্মযোগ্য দ্রুত গতিতে অর্থনীতি এবং দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতা বা ফেব্রিক আমদানির উপর নির্ভর করে আমরা যদি ব্যবসাকে, বর্তমান গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিতে চাই, অন্য দেশগুলি ঠিক একদিন আমাদের মার্কেটটি দখল করে নেবে। তাই এখনই সময় নিজের দেশে কাঁচামাল তৈরি করার প্রস্তুতি নেওয়ার। যারা নিজেরাই গার্মেন্টস বা টেক্সটাইল শিল্পে আমাদের প্রতিযোগী, তাদের কাছেই আমরা র মেটেরিয়ালস কিনছি। আপনাকে নিম্নমানের র মেটেরিয়াল ধরিয়ে দেবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি ধীরে ধীরে ধ্বংসের পথে এগুবে। সেজন্য আত্মনির্ভরতা নিয়ে আসতে হবে। এই শিল্পে বাংলাদেশের মর্যাদা এবং কোটি মানুষের ভবিষ্যৎ। তাই শুধু সমস্যার দিকে তাকিয়ে নয়, সমাধানের রাস্তায় আমাদেরকে এগোতে হবে, যেটি অবশ্যই সম্ভব। এই দায়িত্বটি সবার, উদ্যোক্তা, সরকার এবং ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো। আমি আবারও একটি কথা বলতে চাই, যারা রাজুক শিল্প এলাকা বা বিসিক শিল্পনগরীতে ইন্ডাস্ট্রি করার জন্য ল্যান্ড বরাদ্দ নিয়েছেন, অধিকাংশই নিজেরা ফ্যাক্টরি না করে তারা গোডাউন বা অন্য কোনো ফ্যাক্টরিকে ভাড়া দিয়েছেন। বিসিকে অলমোস্ট 45 to 50% বরাদ্দকৃত জমি, যেখানে শিল্প গড়ে ওঠার কথা, কোনো শিল্প নেই। সরকারকে এসব বরাদ্দ বাজেয়াপ্ত করতে হবে, সহজ কিস্তিতে, সহজ শর্তে নতুন উদ্যোক্তাদের সুযোগ করে দিতে হবে। আসুন আমরা এ ব্যাপারে সরকারকে অনুরোধ করি। এই বিষয়গুলি আমি বিশ্বাস করি এবং নতুন সম্ভাবনাকে আরো গতি নিয়ে আসতে হলে আমাদের সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার আমার ভাগ্য কেউ এসে পাল্টিয়ে দিয়ে যাবে না। ডেসক্রিপশনে আমি কতগুলো লিংক দেব বিভিন্ন তথ্য সহকারে, আর আমি যেসব ছোট ছোট ইংলিশ বলেছি সেগুলির এভ্রিভিয়েশন দেওয়া থাকবে। আপনার সন্তান বা যারা ভবিষ্যতে ব্যবসা করার স্বপ্ন দেখছে তাদের জানা দরকার। আপনারা বক্তব্যটি শেয়ার করবেন, ভাববেন। আসুন আমরা নতুন দেশ গড়ার পরিকল্পনায় প্রতিজ্ঞাবদ্ধ হই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।